আপনারা যে সংবিধানের কথা বলছেন যে নতুন একটা সংবিধান প্রণয়ন করবেন, ওই সংবিধানে কি পরিবর্তন পরিমার্জন হবে না? সংবিধান একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা একটা মানে এরকম না, বাইবেল না যে এটা আদৌ পরিবর্তন হবে না। 4 মাস পরে এসে আপনারা এই এই ছাত্ররা বলছে সংবিধানকে আমরা ছুঁড়ে ফেলবো, সংবিধান আমরা এখনই করব। তার মানে কি? বিপ্লব, রাজনৈতিক প্রসেস, রাজনৈতিক প্রক্রিয়া, এটা আসলে ছাত্ররা ঠিকমতো বুঝতে পারছেন না। তারা ভোটের বাইরে গিয়ে এই ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চাচ্ছে, এবং ছাত্ররা সেই ফাঁদে পড়েছে বলে আমি মনে করি। আর 72-এর সংবিধান, আহ, এটাকে পরিবর্তন করতে হবে। 72-এর সংবিধান তো আর 72-এ নাই। আপনি তো এই সংবিধানে অনেক কিছু পরিবর্তন হয়েছে। সংবিধানে তো রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করা হয়েছে, সংবিধানে বিসমিল্লাহির রহমানের রাহিম ঘোষণা করা হয়েছে, সংবিধানের অনেক কিছুই বদলে গিয়েছে। আপনি তো এটাকে পুরোপুরি আর বাকশালী মুজিববাদী সংবিধান বলতে পারেন না। আপনি যদি, আমরা যদি সেই 72-এর সংবিধানে অনড় থাকতাম, সংশোধনী না আসতো, তাহলে কিন্তু আমরা এটাকে বলতে পারতাম যে এটা মুজিববাদী সংবিধান, 72-এর সংবিধান। আপনার পরবর্তীতে যারাই রাষ্ট্র ক্ষমতায় এসেছে তারা তো এই সংবিধানের সংশোধন এনেছে। এখন কি আপনি নতুন সংবিধানে কি বিসমিল্লাহির রহমানির রহিম বাদ দিয়ে দিবেন, রাষ্ট্রধর্ম বাদ দিয়ে দিবেন? এটা এটা কি তাহলে কি দেশের মানুষ এটা গ্রহণ করবে? আর আপনি যে, আপনারা যে সংবিধানের কথা বলছেন যে নতুন একটা সংবিধান প্রণয়ন করবেন, ওই সংবিধানে কি পরিবর্তন পরিমার্জন হবে না? সংবিধান একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা একটা মানে এরকম না, বাইবেল না যে এটা আদৌ পরিবর্তন হবে না। রাষ্ট্র আসবে, রাষ্ট্র পরিচালিত হবে, বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন সময় আপনার সংবিধান পরিবর্তিত, পরিমার্জিত, সংশোধিত হবে। তো এই জায়গায় ধরেন যে আপনারা সংবিধান সংশোধন করতে চান, ভালো, কিন্তু এতদিন পরে এসে আপনারা বলতেছেন এই সংবিধানকে ছুঁড়ে ফেলতে হবে। 5ই আগস্ট কেন বলতে পারেন নাই? হুম। আমাদের তো 5ই আগস্ট সঙ্গে সঙ্গে বলা ছিল। এর মধ্যে কিন্তু 4 মাস সময় চলে গিয়েছে, এর মধ্যে সংবিধান সংশোধনের জন্য একটা কমিশন হয়েছে, সেই কমিশনেও অনেক লোক নিয়োগ হয়েছে, তারা বেতন ভাতা নিচ্ছেন, রাষ্ট্রের ব্যয় হচ্ছে। 4 মাস পরে এসে আপনারা এই এই ছাত্ররা বলছে সংবিধানকে আমরা ছুঁড়ে ফেলবো, সংবিধান আমরা এখনই করব। তার মানে কি? বিপ্লব, রাজনৈতিক প্রসেস, রাজনৈতিক প্রক্রিয়া, এটা আসলে ছাত্ররা ঠিকমতো বুঝতে পারছেন না। কখন কোথায় কি বলতে হবে, কখন কখন কি করতে হবে, এই বুঝতে না পারার জায়গা থেকে হয়তো বা বাইরের কোনো শক্তি তাদেরকে পরামর্শ দিচ্ছে, নিয়ন্ত্রণ করছে, গাইড করছে, এবং সেই কারণে তারা কিন্তু তাদের যে রাজনৈতিক দল, রাজনৈতিক সংগঠন করার সুযোগ ছিল, সেখান থেকে তারা বিচ্যুত হচ্ছেন। কেন আমি বলি, ধরেন আওয়ামী লীগ তো আর রাজনীতিতে নাই, এবং তারা ফিরতে পারবে না বলে আমরা ধরে নিচ্ছি, কারণ এইরকম গণহত্যা, এরকম দুঃশাসনের পরে কোনো রাজনৈতিক দলের আর ফিরার সুযোগ নাই। তাহলে সেই রাজনৈতিক যে শূন্যতা ছিল, সেই শূন্যতাটা কিন্তু ছাত্ররা নতুন একটা রাজনৈতিক দল গঠন করে সেই শূন্যতা পূরণ করতে পারত। হুম। কিন্তু তারা সহজ রাস্তায় রাজনৈতিক দল গঠনের পথে না গিয়ে তারা যাচ্ছে কঠিন রাস্তায়। কারণটা হচ্ছে যে তাদেরকে নানাভাবে নানা জায়গা থেকে প্রভাবিত করা হচ্ছে। এই যে শহীদ মিনারের যে আপনি কথাবার্তা বললেন, আমি কিন্তু এই ছাত্রদের সঙ্গে এখন 1975 সালে 7ই নভেম্বরের বিপ্লবের পরে জাসদের যে একটা প্রবণতা ছিল নানাভাবে বিপ্লবকে ব্যাহত করা, এবং এই শহীদ মিনারে টেনে নিয়ে যাওয়ার যে একটা প্রবণতা ছিল, এই ছাত্রদের মধ্যে কিন্তু সেই প্রবণতা আছে, এটা অস্বীকার করা যাবে না। আপনি কিন্তু বিপ্লবকে এখন সংগঠিত করতে হবে, হুম। বিপ্লবকে শক্তিশালী অবস্থায় নিতে হবে। আহ, উসমান হাদি একটা ভালো কথা বলেছেন যে ফেসিবাদ কায়েমের যে ইনস্টিটিউশনগুলো, ওইটিকে তারা ভেঙে ফেলতে চান। কই, তারা তো এই পর্যন্ত এই যে এই 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 আওয়ামী লীগের আমলে রেখে যাওয়া আমলা দিয়ে কি আপনি রাষ্ট্র চালাতে পারবেন? এই আমলাতন্ত্রের কি কোনো পরিবর্তন হয়েছে? কোথায়? আমি তো দেখি নাই। এটা নিয়ে ছাত্রদের তো কোনো চাপ নাই। ওই আওয়ামী লীগের আমলে যেই আমলারা ছিলেন, যারা 2018-র নৈশ ভোটে ছিলেন, যারা 2024-এর 7ই জানুয়ারির ভোটে ছিলেন, বা 2014-তে ছিলেন, যাদের বিরুদ্ধে আওয়ামী ঘনিষ্ঠতার অভিযোগ আছে, শেখ হাসিনার আস্থাভাজন হওয়ার কথা আমরা শুনতে পাই, তারাই তো সাচিবিক দায়িত্ব পালন করছেন। কতজন হুম। আমলাকে এ পর্যন্ত ফেসিবাদের দূষর হিসাবে, ফেসিবাদের সাহায্যকারী হিসেবে বরখাস্ত করা হয়েছে? আপনি 90 সালে যখন চেক রিপাবলিক, চেকোস্লোভাকিয়া ভেঙে গেল, চেক এবং স্লোভাকিয়া দুই দেশে পরিণত হলো, চেক রিপাবলিকের নতুন শাসক এসে পূর্বতন শাসক গোষ্ঠীর প্রায় 250 আমলাকে একদিনে আপনার ইয়ে করেছে, আপনার এই চাকরিচ্যুত করেছে, বাদ দিয়েছে। কারণ আপনি পুরনো মেকানিজম নিয়ে তো রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। আপনার পুলিশের, এই যে পুলিশ যেইভাবে গণহত্যা করেছে, সেখানে সেইভাবেই তো আছে। আপনার সেই পুলিশ আমলাতন্ত্র তো আমরা কোনো পরিবর্তন দেখি নাই। আমরা এই
আপনার ডিপ্লোমেট, বাংলাদেশের কূটনীতি বিভিন্ন দূতাবাসে তো গত সরকারের লোকজন আছে। বাংলাদেশের বিপক্ষে বাইরে দেদারসে প্রপাগান্ডা করা হচ্ছে এই বিপ্লব নিয়ে, এই সরকার নিয়ে। কিন্তু তার যথাযথ কিন্তু শক্তিশালী প্রতিবাদ আমরা দেখছি না। কিভাবে দেখব? কারণ দূতাবাসগুলোতে তো আওয়ামী ফেসিবাদের দোসররাই আছেন। তাদেরকে সরানোর বিষয়ে কিন্তু ছাত্রদের পক্ষ থেকে আমি কোনো কার্যকর পদক্ষেপ দেখি নাই। এই বিষয়ে কিন্তু সরকার, আপনি নতুন সংবিধান করবেন পুরনো মেকানিজম রেখে, তাহলে ওই সংবিধান কিন্তু কাজ করবে না। আপনার প্রথম যেই কাজ ছিল আমাদের 5ই আগস্টের পরে শুদ্ধি অভিযান পরিচালনা করা। শুদ্ধি অভিযান তো পরিচালিত হয় নাই আমাদের এইখানে। আপনার এই যে 600 কত জনের যে আমরা কথা শুনলাম নিরাপদ আশ্রয় নিয়েছিল, তাদের কতজনকে প্রডিউস করা হয়েছে, কতজনকে আদালতে উপস্থাপন করা হয়েছে, কতজনকে জেলে প্রেরণ করা হয়েছে, অনেকেই তো পালিয়ে গেছে। এইটার জন্য সরকারের জবাবদিহিতা কি? সরকার এটা কি করলো? ছাত্ররা কি করলো? এটা রাজনৈতিক দলগুলো কি করলো? এগুলা নিয়ে কিন্তু আমাদের মধ্যে কোনো কথাবার্তা হচ্ছে না, আলাপ আলোচনা হচ্ছে না। এগুলা নিয়ে আমাদের কাজ করতে হবে। আপনার কাছে আমি দুই লাইনে, শেষ দুই লাইনে, অনেক লম্বা হয়ে গেছে, শেষ দুই লাইনে একটু জানতে চাই। তাহলে ছাত্রদের এই এত আয়োজন, আজকের ব্যর্থতা, সবকিছু মিলিয়ে সামনের দিকটা তার ছাত্র কি চাই বলে আপনি মনে করেন? আচ্ছা, ঠিক দুই লাইনে বিশেষ করে পর্যায়ে এরপরে পড়াশোনা আমি আমার কাছে যেটা মনে হলো যে বাংলাদেশে 5ই আগস্ট পরবর্তীতে দুইটা ধারা তৈরি হয়েছে। একটা ধারা বলছে যে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিতে হবে। আরেকটা ধারা বলছে যে না, নির্বাচন করা যাবে না, এই ক্ষমতাকে কিভাবে দীর্ঘায়িত করা যায়। আমার কাছে মনে হচ্ছে ছাত্ররা সেই ফাঁদে পড়েছে। কারণ ওসমান হাদি যে পরিকল্পনার কথা বললেন, ওইভাবে যদি আমরা আগাই, এখন ধরেন বাংলাদেশে যদি আমরা অ্যাসেম্বলি একটা করি কনস্টিটিউশন তৈরি করার জন্য, কনস্টিটিউশন তৈরি করা তো মুখের কথা না। সেই কনস্টিটিউশন নিয়ে আপনার গণপরিষদের ডিবেট হবে। সেই ডিবেটের পরে আপনি, এটা তো এমন না ধরেন যে আপনি বসলেন 10 জন মিলে বা 300 জন মিলে বসলেন, 1 মাসের মধ্যে আপনি সংবিধান প্রণয়ন করে ফেললেন। এটা সংবিধান প্রণয়ন করা একটা দীর্ঘমেয়াদী প্রসেস বলে আমি মনে করি। যদি ভালো একটা সংবিধান আপনি তৈরি করতে চান, তারপরে সেই সংবিধান নিয়ে আপনার পাবলিক হিয়ারিং হতে পারে, জনগণের সঙ্গে আলাপ আলোচনা হতে পারে, স্টেক হোল্ডারদের সঙ্গে কথাবার্তা করতে পারেন আপনি। করার পরে কিন্তু সেটা আবার গণভোটে যেতে পারে। গণভোট থেকে সেই সংবিধানটা যদি দেশের মানুষ গ্রহণ করে, সেই ক্ষেত্রে কিন্তু সেটাকে সংবিধান হিসেবে আপনি অ্যাকসেপ্ট করবেন, এবং তারপরে হচ্ছে আপনার একটা নির্বাচন হবে। তা আমি যদি এই পুরো প্রক্রিয়াটা বা পুরো প্রসেসটা বিবেচনা করি, তাহলে কমপক্ষে আরো 2 থেকে 3 বছর লাগবে। তাহলে যেই কথাটা বাতাসে ঘুরে বেড়াচ্ছে যে এই সরকারকে আরো দীর্ঘায়িত করতে চাচ্ছে একটা নির্বাচিত সরকারের চাইতে, এবং তারা তো আজকে বলেছে যে ভোট ভোট করে যারা লুটপাট করে, তারা, তার মানে কি তারা ভোটের বিপক্ষে? তারা ভোটের বাইরে গিয়ে এই ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চাচ্ছে, এবং ছাত্ররা সেই ফাঁদে পড়েছে বলে আমি মনে করি। ছাত্ররা সেই মানে এই, ক্ষমতার স্বাদটুকু নিতে চাচ্ছে ভোটবিহীন, এটাই আপনি মোটা দাগে বলতে চাচ্ছেন, তারা সেটাই হয়তো করতে চাচ্ছে।